উচ্চ মাধ্যমিক ইতিহাসের 4th সেমিস্টারের যে ভিডিওগুলো তোমাদের সামনে দিয়েছি সমস্তগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এবছর তোমাদের জন্য। এবছর তোমাদের জন্য অধ্যায় ধরে ধরে আমি সাজেশনও দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্নের। জানি না তোমরা কতটা রেডি করতে পেরেছো, তবে আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করেছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে 31শে ডিসেম্বর 2025 শেষ দিনে দাঁড়িয়ে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের যে 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে তোমাদের আমি দিচ্ছি। একটা মাস হাতে পাবে, এই একটা মাসের মধ্যে এই প্রশ্নগুলো এবং বিগত দিনের যে প্রশ্নগুলো দিয়েছি, যে সাজেশনগুলো দিয়েছি অবশ্যই রেডি করবে এবং ওইগুলো করার পর যদি তোমার সময় থেকে থাকে তাহলে নেক্সট যে প্রশ্নগুলো আছে, সেকেন্ড চয়েসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু ধরবে। আমি বলছি না যে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো সবটাই তোমাদের কমন আসবে, কিন্তু যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো আসার মতো, সেগুলো কিন্তু প্রথম সারির সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং কোনো বিতর্কের মধ্যে না গিয়ে এই প্রশ্নগুলো কিন্তু রেডি করতেই হবে। আর তুমি যদি না করে থাকো তাহলে কিন্তু তোমার দুর্বলতা প্রকাশ পাবে এবং পরীক্ষা হলে এই প্রশ্নগুলো যদি আসে তুমি লিখতে পারবে না, তোমার নম্বর কমে যাবে, জীবনের সব থেকে আরেকটা বড় পরীক্ষায় তুমি অকৃতকার্য হবে। নম্বর সবাই পাবে কিন্তু নম্বরের পরিমাণটা তোমাকে বাড়াতে হবে, পার্সেন্টেজটা তোমাকে বাড়াতে হবে। তাই যে প্রশ্নগুলো 4 নম্বর, যে প্রশ্নগুলো 3 নম্বর, যে প্রশ্নগুলো 8 নম্বর সমস্তটাই কিন্তু আমার চ্যানেলে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা আমার পাশে আছো, আমি জানি তোমরা আমার প্রিয়, সেটাও আমি জানি। তারপরেও বলছি এই প্রশ্নগুলো কিন্তু রেডি করো এবং এই প্রশ্নগুলো থেকে আশা করছি তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। যদি প্রশ্ন আসে রশিদ আলী দিবস কেন পালিত হয়, আমরা ক্লাস 10-এ পড়ে গেছি রশিদ আলী দিবস। 1946 সালের 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়েছিল। 1946 সালে 11ই ফেব্রুয়ারি প্রতিবাদ দেখা হয়েছিল কলকাতায়। সেই প্রতিবাদ মঞ্চে কে ছিল না? মুসলিম লীগ ছিল, কংগ্রেস ছিল এবং সেখানে কমিউনিস্ট পার্টির দলেরাও ছিল। তোমরা জানো রাজাধীন ফৌজের বীর সেনা ক্যাপ্টেন রশিদ আলীকে কেন্দ্র করে রশিদ আলী দিবস সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। অন্যায়ভাবে ব্রিটিশ সরকার তার উপরে সশ্রম কারাদণ্ডের যে সাজা ঘোষণা করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল কলকাতা সহ সারা ভারতবর্ষে, কারণ ভারত প্রেমিক ছিলেন রশিদ আলী। সুতরাং রশিদ আলীর এই সশ্রম কারাদণ্ড ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি। তাই 11ই ফেব্রুয়ারি হরতালে সভা সমিতির ডাক দেওয়া হয়েছিল, জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল এবং 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়েছিল। এই কারণে যদি প্রশ্ন আসে ত্রিপুরী সংকট, আমি দেব সাজেশনটা দেব, স্যার সাজেশনটা দিন, আমরা সাজেশনটা পেতে চাই, আমি দেব বলবো। কিন্তু যদি প্রশ্ন আসে ত্রিপুরী সংকট, যদি প্রশ্ন আসে অপারেশন সার্চলাইট কি, ত্রিপুরী সংকট কাকে বলে, যদি প্রশ্ন আসে কি লিখব? 1938 সালে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হলো। 1939 সালে জাতীয় কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য সভাপতি হিসাবে তিনি নমিনেশন পত্র সাবমিট করছেন, মনোনয়ন পত্র দখল করছেন। বাধা দিচ্ছেন কে? জাতির পিতা, জাতির জনক মহাত্মা গান্ধী। কারণ মহাত্মা গান্ধীর আদর্শ পথ আর হচ্ছে নেতাজির আদর্শ এবং পথ একটু ভিন্নতর, লক্ষ্য এক কিন্তু পথ ভিন্ন। গান্ধীজির মতের সঙ্গে নেতাজির মতের মিল হচ্ছে না। স্বভাবতই তিনি বারণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি পদে না যাওয়ার জন্য, লড়াই না নামার জন্য। কিন্তু সুভাষচন্দ্র বসু, যার দূরদৃষ্টি ব্যক্তিত্ব, যার বাগ্মিতা, যার ব্যক্তিত্ব, যার যোগ্যতা, যার কথা বলার ধরন, যার সাধারণ মানুষের মধ্যে, তরুণদের মধ্যে একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছিল ওই সময়কালে নেতাজি সুভাষ বসুর সঙ্গে জওহরলাল নেহরু। সেই জওহরলাল নেহরুর কাছের লোক নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন।
কাছের লোক ছিলেন এই বাংলার তরুণ কংগ্রেস নেতাদের কাছের লোক, চিত্তরঞ্জন দাসের কাছের লোক, সাম্যবাদী নেতাদের কাছের লোক, কমিউনিস্টদের প্রিয় লোক নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তিনি মনোনয়ন পত্র দাখিল করলেন, তিনি জিতে গেলেন। 1377টা ভোট পেল আমাদের পট্টবী সীতারামাইয়া, গান্ধীজির মনোনীত ব্যক্তি। হেরে গেলেন পট্টবী সীতারামাইয়া, তার থেকে অনেক বেশি ভোট পেলেন কে? 1580টা ভোট পেলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। দ্বন্দ্ব তৈরি হলো, ক্ষোভ, রাগ, বিদ্বেষ উগরে দিলেন মহাত্মা গান্ধী। পট্টবী সীতারামাইয়ার হার মানে আমার হার উক্তি করে বসলেন। কি হলো তারপরে খেলাটা ঘুরলো। নেতাজির কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। গান্ধীজির মনোনীত ব্যক্তি যখন হেরে গেল, দক্ষিণপন্থী কংগ্রেস নেতা গান্ধীজির ভাবাদর্শে গান্ধীজির অনুগামীরা একযোগে অসহযোগিতা করতে শুরু করলো নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। 1 বছরের মধ্যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা কেন্দ্রীয় কমিটি তৈরি করতে পারলেন না নেতাজি সুভাষচন্দ্র বসু। বাধ্য হয়ে তিনি পদত্যাগ করলেন, কিন্তু পদত্যাগ করার আগে তাকে বাধ্য করা হয়েছিল গান্ধীজির কাছে নথি স্বীকার করবার জন্য। কে বাধ্য করলেন? বাধ্য করলেন নেতা গান্ধীজির অনুগামী গোবিন্দ পন্থ। তিনি প্রস্তাব করলেন, কি প্রস্তাব দিলেন? যে কংগ্রেস সভাপতি যে হবে গান্ধীজির কথা শুনে তাকে চলতে হবে, গান্ধীজির মত এবং পথ নিয়ে তাকে চলতে হবে। মানবার পাত্র না নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নীতি, তার আদর্শ, তার লক্ষ্য আলাদা হতে পারে। জাতির পিতা তিনি, কিন্তু তার সঙ্গে তার সমস্ত কথাই তিনি মেনে নেবেন এই বিদ্রোহী বাঙালি কখনোই না, এই বীর বাঙালি কখনোই না। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন? কলকাতার যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে 29 এপ্রিল 1939-এর 29 এপ্রিল তিনি পদত্যাগ করলেন। 1939 সালের 3রা মেতে তিনি তৈরি করলেন, ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন। 1939 সালের 3রা মে ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। তার রাজনৈতিক জীবনের একটা অধ্যায় শেষ হলো। এটাই তো ছিল ত্রিপুরী সংকট। তো ত্রিপুরী সংকট যদি দিয়ে দেয়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অপারেশন সার্চলাইট, ত্রিপুরী সংকট, রশিদ আলী দিবস, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। ডান্ডি অভিযান, পুনা চুক্তি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এই প্রশ্নগুলো তো রেডি করতেই হবে। এগুলো টিকা টাইপের আসবে, এগুলো 3ও আসতে পারে, 4ও আসতে পারে। মুসলিম লীগ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বরাজ্য দলের ব্যর্থতা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, গুরুত্ব, আইন অমান্য আন্দোলনের কার্যাবলী, কর্মসূচি ভীষণ গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন, বাংলার বিপ্লবী আন্দোলন 8 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো তো করতেই হবে, এগুলো না করলে তো হবে না। ক্রিপস মিশন অবশ্যই করতে হবে। কেন ভারতে এসেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং তার প্রতিক্রিয়া কি অবশ্যই করতে হবে। রাওলাট আইন অবশ্যই করতে হবে, রাওলাট আইনের শর্তগুলো এবং তার প্রতিক্রিয়া কি অবশ্যই করতে হবে। তো এই প্রশ্নগুলো যদি না করে তুমি পরীক্ষা হলে যাও, তাহলে কি হবে? মুখ থুবড়ে পড়বে, কারণ এগুলো প্রথম সারির ফার্স্ট চয়েসের মধ্যে পড়ে। সুতরাং এই চ্যানেলটা শিশু চ্যানেল, তোমরা এটাকে ফুলে ফলে নিয়ে যাবে আমার কথার উপরে ভরসা রেখে। যারা এই চ্যানেলে এখনো আছো, যারা নিয়মিত ভিডিও দেখো, সবাইকে ধন্যবাদ জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের যে সাজেশন সেটা দিচ্ছি। দেওয়ার আগে 2টো প্রশ্ন আমি বলে দিলাম, একটুখানি ওইগুলো দেখে নেবে, পড়ে নেবে এবং অবশ্যই তোমরা এইগুলো দেখে পরীক্ষা হলে যাবে। আমার বিশ্বাস প্রশ্নগুলো কমন আসবে, তোমরা লিখতে পারবে। দেখে নাও ইউনিট 5ম অধ্যায়ের কোন প্রশ্নগুলো রেখেছি। দেখো 3 নম্বরের প্রশ্ন রেখেছি, মাত্র 2টো। এক,
ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে। যে অধিকারগুলো নিয়ে আমি তুমি বেঁচে আছি, অনেক অধিকার নিয়ে বেঁচে আছি। কি অধিকার? বাক স্বাধীনতার অধিকার, সমালোচনা করার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই যে অধিকারগুলো নিয়ে আমি চলেছি, ভোটাধিকার, এইগুলো অধিকার নিয়ে আমরা রয়েছি। সেই অধিকারগুলো আমাদের কেমন ভাবে সুরক্ষিত করে সেটা প্রশ্ন। নেহেরু মহালনবিশ মডেল, ভারত স্বাধীন হওয়ার পর নেহেরু এবং মহালনবিশ তারা ভারতের উন্নতির জন্য বিভিন্ন মডেল তৈরি করেছিল, বিভিন্ন পঞ্চবার্ষিকীর পরিকল্পনা করেছিল ভারতের উন্নতির জন্য 5 বছরের জন্য। ওই জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেই মডেলটা কোন কোন বিষয়ের উপরে এরা জোর দিয়েছিল? ভারী শিল্প, না ক্ষুদ্র শিল্প, না মাঝারি শিল্প, না লো ইস্পাত শিল্প, এইরকম বিভিন্ন শিল্প, বা বেকার সমস্যা, বা জাতীয় আয় কি ছিল এই মডেলে, সেইগুলো। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। দেখো, পঞ্চম অধ্যায় থেকে আমাদের 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আসবে, 8 নম্বরে কোনো প্রশ্ন আসবে না। এবং লাস্ট অধ্যায় 6 অধ্যায় থেকেও কিন্তু 8 নম্বরের প্রশ্ন আসবে না, যা আসবে 3 নম্বর এবং 4 নম্বর। নেক্সট দেখো, তাহলে 5 নম্বর অধ্যায় থেকে আমি 3 নম্বরে 2টো কোশ্চেন রেখেছি, মাত্র 2টো, এবং 4 নম্বরের জন্য রেখেছি আমি 3টে কোশ্চেন। নাম্বার 1, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কি কি কর্মসূচি নেওয়া হয়েছিল, তার মূল্যায়নটা করতে হবে। নেক্সট, ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রয়োজনীয়তার বিভিন্ন দিকগুলো লেখো। জোট নিরপেক্ষ নীতির কথা মনে উঠলে জওয়াহরলাল নেহরুর কথা মনে ওঠে, ঘানার নক্রুমার কথা মনে ওঠে, এগুলো তো মনে ওঠে আমাদের। যারা যারা ছিল জোট নিরপেক্ষ নীতি, ইন্দোনেশিয়ার সুকর্ণ কথা মনে ওঠে, যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর কথা আমাদের মনে ওঠে, তাই তো? যারা যারা ছিল জোট নিরপেক্ষ নীতিতে। আর জোট নিরপেক্ষ মানে কি? কোনো জোটে যাব না। বিশ্বের 2টো প্রধান জোট, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা সোভিয়েত রাশিয়া। আমরা যারা তৃতীয় বিশ্ব দেশ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশগুলো স্বাধীন হয়েছিল, মুক্তিকামী দেশগুলোকে তৃতীয় বিশ্ব বলা হয়। যেমন ব্রাজিল, যেমন তিউনিসিয়া, যেমন ভারতবর্ষ। এরা কোন দিকে যাবে? আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাবে, না সোভিয়েত রাশিয়ার দিকে যাবে? ধর্মতান্ত্রিক পুঁজিবাদীর দিকে যাবে, না সাম্যবাদী দেশ রাশিয়ার দিকে যাবে? কোন দিকে যাবে? জওহরলাল নেহরু তখন তিনি বললেন, আমরা কোনো দিকেই যাব না। আমরা না যাব ধনতান্ত্রিক পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, আর না যাব আমরা সাম্যবাদী রাশিয়ার দিকে। আমার দেশটা সবে স্বাধীন হয়েছে, উন্নতি করতে হবে। লো ইস্পাত তৈরি করতে হলে শিল্প নিয়ে আসতে হবে, রেলপথ সম্প্রসারণ করতে হবে, মাঝারি শিল্প স্থাপন করতে হবে, ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে, রেলপথ তৈরি করতে হবে, সড়ক পথ তৈরি করতে হবে, এগুলো করতে হবে। তাহলে আমি যাবই না, ওই দো টানার মধ্যে আমরা যাব না, নিরপেক্ষ থাকবো। এটাকে আমরা বলছি জোট নিরপেক্ষ। বুঝা গেল কি বললাম? তাহলে এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে 1990 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক উদারীকরণের কয়েকটা কারণ লেখো। ভারতবর্ষ অর্থনৈতিক উদারীকরণ, অর্থাৎ এর স্রষ্টাকে? এর স্রষ্টা হচ্ছে মনমোহন সিং। ভারতের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন অর্থমন্ত্রী। মনমোহন সিং, পিভি নরসিংহ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, তার অধীনে তিনি ছিলেন হচ্ছে অর্থমন্ত্রী। তো ভারতবর্ষকে উদার ঘোষণা করে দিয়ে বিদেশিদের আগমন ঘটিয়েছিল, এবং তার ফলে আমাদের দেশে এখনো সেই নীতিতে চলছে। কি কি আমরা ইমপ্রুভ করেছি, সেই সমস্ত দিকগুলো উদারীকরণের ফলে সেই বিষয়গুলো এখানে রয়েছে, এইগুলো তোমাকে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? এখন দেখো, বিদেশিরাও আমাদের ভারতবর্ষে এসে ব্যবসা করছে, লাফার্জ সিমেন্ট কোম্পানি ব্যবসা করছে, বিভিন্ন মোবাইল সংস্থা বিদেশি এসে ব্যবসা করছে। তাহলে এই যে কেন করছে, কিসের ভিত্তিতে করছে? উদারীকরণ ঘোষণা করার পর গ্যাট চুক্তিতে স্বাক্ষর হয়েছিল, অবাধ বাণিজ্য নীতি, সেটা ভারতবর্ষে এসে করছে বিভিন্ন বিদেশি সংস্থাগুলো। বুঝা গেল কি বললাম? এই বিষয়গুলো এখানে আছে, আরো অন্যান্য বিষয় আছে, ওটা পড়বে। এরপরে দেখো, ইউনিট 6 অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন রেখেছি, 3 নম্বরে একটা, 4 নম্বরে একটা। 1 নম্বর হচ্ছে অপারেশন সার্চ লাইট কি, আর এটা 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে পূর্ববঙ্গে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, বাংলাদেশের ভাষা দিবস, এটা আমি রেখেছি। এখানে আরেকটা প্রশ্ন রাখা যেত, যে শেখ মুজিবুরের নেতৃত্বে, বঙ্গবন্ধু মুজিবুরের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের উত্থান, এটাও রাখা যেতে পারে। সুতরাং এটাও তুমি রাখতে পারো, যে বাংলাদেশের উত্থান, বাংলাদেশের
উত্থান, এটাও তুমি রাখতে পারো। কার নেতৃত্বে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার মূর্তিতে বর্তমান দিনে যা করছে তোমরা সবাই দেখছো। শুধু ওর মূর্তি না, সেই সঙ্গে নজরুলের মূর্তি, শরৎচন্দ্রের মূর্তি, রবীন্দ্রনাথের মূর্তিগুলোকেও ভেঙে দিচ্ছে। তাহলে এই বিষয়টা বাংলাদেশের উত্থান কিভাবে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে, এই প্রশ্নটাও করতে পারো। অথবা পূর্ববঙ্গে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবরণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গফফর চৌধুরী লেখা এই গানটি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আসলেই বাংলাদেশ উত্তাল হবে, আমাদের দেশের মানুষ উত্তাল হবে। যে মাতৃভাষার জন্য রফিক, সালাম, বরকত, জব্বর যে প্রাণটা দিয়েছিল সেটা আমরা উদযাপন করব। এবং ভারতবর্ষে এই বাংলা ভাষার জন্য আসামে যে ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন তাদেরকেও আমরা বরণ করব। শুধু পূর্ববঙ্গে রফিক, সালাম, বরকত, জব্বর এরাই প্রাণ দেয়নি ভাষার জন্য, বাংলা ভাষার জন্য বা নিজের মাতৃভাষার জন্য। আমাদের দেশেও আসামেও কিন্তু আমরা দেখেছি যে ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন, সেই সব শহীদদেরও কিন্তু আমরা বরণ করে নেব। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমরা এই ভিডিওগুলো, যে প্রশ্নগুলো দেওয়া হলো, সবাই এই ভিডিওর এই প্রশ্নগুলো আগে রেডি করবে, দ্বিতীয় সারির প্রশ্নগুলো পরে রেডি করো, অসুবিধা নেই। কিন্তু এই প্রশ্নগুলো একদম ইম্পর্টেন্টের জায়গা আছে, এগুলো রেডি করবে। আর শেষ বেলায় বলছি, অনলাইন ক্লাস করবার জন্য তোমাদের ভাই বোন যদি থাকে 2026-এর জন্য অবশ্যই যোগাযোগ করো। আমরা ফিজ রেখেছি একদম হচ্ছে সাকুল্যে, মানে সীমার মধ্যে, সুতরাং সেই সীমার মধ্যে ফিজটাই আছে। 2026 এবং 27-এ যারা 26-27 সেশনে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য একটু তাদের কাছে মেসেজটা পৌঁছে দিও যদি ভালো লাগে। কেমন? দেখা হবে নেক্সট ভিডিওতে।